শুভেচ্ছা, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। সেখানে এই মুহূর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই। আমরা চলুন, জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে হয় একটি কথা গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন। নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদের বাইরে কিন্তু অরাজনৈতিক কিংবা নির্দলীয় এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী রয়ে গিয়েছে। এই লাখো কোটি অরাজনৈতিক কিংবা নির্দলীয় জনগোষ্ঠীর প্রত্যাশা বাস্তবায়নের দিকে নজর দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে। কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে, এটি বোধহয় একটি বিশাল প্রশ্ন। আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্কার নিয়ে কি আলোচনা হয়েছে? সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান, তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল? দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা, সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি? বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল? সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয়, একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে, 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত এক বছরে দেশের সড়ক পথে কমপক্ষে 7,000 মানুষ নিহত হয়েছেন। সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নিসন্ত্রাস করছে পরাজিত শক্তি। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। মাসের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপারসনের কার্যালয়ে যান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুরুত্বপূর্ণ সংস্থাটির রাষ্ট্রদূত এমন এক সময় বৈঠকটি করলেন সারা দেশে যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্বৃত্তরা। এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সন্ত্রাসী কার্যক্রম যে কেউ চালাতে পারে, দমনের দায়িত্ব সরকারের। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে, সরকারকে তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি
সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। জাতীয় শিল্পকলায় অপর অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, বোমাবাজি করে ওত পেতে থাকা স্বৈরাচার মাথা চাড়া দিতে চায়। ওত পেতে থাকা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা। টাকার তো অভাব নাই, সব টাকা তো আর পাচার হয়নি, ভিতরে আছে। সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। বোমা বানাচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? এরা আইনের আওতায় আসতে পারে না। এ সময় একটি দল আওয়ামী লীগের সাথে গভীর যোগাযোগ শুরু করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এগুলো তো হওয়ার কথা ছিল না। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামায়াত সহ আন্দোলনরত 8 দল। বুধবার দলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন নেতারা। তারা জানান, আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে 8 দল। প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে এ সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান, 16 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার থেকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে 8 দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে 8 দল বলেছে যে সারা দেশের আমাদের এই 8টি দলের প্রত্যেকটি শাখায় স্ব-স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। 8 দল ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই দলগুলোর। নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 1 বছরে অন্তর্বর্তী সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, 1 বছরে কারোর দাবি পূরণ করতে পারেনি সরকার। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াতে ইসলামী সহ 8 দলের সঙ্গে সংহতি জানিয়ে নাসির উদ্দিন বলেন, সরকারের উচিত জনগণের যে দাবিগুলো আছে সেগুলো জনগণকে বুঝিয়ে দেয়া। গণভোট বাংলাদেশে হবেই উল্লেখ করে দলটির এই নেতা বলেন, বিএনপি 100 বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না। এ সময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি অনিয়মের কারণেই এই খাতে আজ ভঙ্গুর অবস্থা। সবার জন্য যাতে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হয় তা বাস্তবায়নে সবাই মিলে কাজ করতে হবে বলেও জানান তিনি। শেষে সব দলকে সহনশীল হয়ে ভিন্ন মতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আমি সেদিকে যাব না, আমি শুধু আপনি আপনার গালিটা প্রকাশ করেন। এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব, আমরা বুঝে যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন। আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যোগ্য, সবাইকে প্রশ্ন করতে হবে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা। বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি বলছে, সামাজিক মাধ্যমে যত হুমকি ধামকি দেয়া হোক, জননিরাপত্তা নিশ্চিত করবে তারা। এরই মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে 44 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী।
আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত তারা। বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাহবাগ, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর, পুলিশ, র্যাব, এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা। এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয়, যদিও কেউ হতাহত হয়নি এতে। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী। এছাড়া গাজীপুর ও সাভারে মোট 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো পথ নাই। এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে। রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে। ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ। বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে। এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার শয়লাবে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার। একটা আগন্তুর ভিতরে আমরা আছি, গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না। জনগণের কোনো নিরাপত্তা নেই। জনগণ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা নিরাপত্তা চাই, আমরা সবাই জনগণ, বাংলার জনগণ আমরা নিরাপত্তা চাই। আমি কোনো আতঙ্ক দেখি না। আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার। তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। পুলিশও আছে অ্যাকশনে। তারা জানায়, অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 44 নেতাকর্মীকে। ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। শুধু 1-2 দিন নয়, রাজধানী বা সারা দেশে সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা চায় সাধারণ মানুষ। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা বাংলা মোটরে যেতে চাই। শুরুতে শামীম রেজা আছেন সেখানে। শামীম, ঢাকা সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা কেমন দেখছেন? হ্যাঁ লোপা, এই মুহূর্তে আমি আছি বাংলা মোটর এলাকায়, এনসিপির যে প্রধান কার্যালয় সেখানেই আছি আমি। তবে এই মুহূর্তে পুরো এলাকাটাই দেখছেন যে অন্যান্য দিনের তুলনায় আসলে এখানে পুলিশের অবস্থান অনেক বেশি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা অন্যান্য দিনের তুলনায় আসলে বেশ বাড়ানো হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি সব কিছু মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর একটা অবস্থান দেখতেই পাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখছিলাম যে বিশেষ করে প্রাইভেট কার এবং মোটর সাইকেলগুলো ধরে ধরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেক করছিলেন যে এসব গাড়ি থেকে আসলে কোনোভাবে যাতে কোনোভাবে নাশকতার পরিবেশ তৈরি করা না হয়। এজন্য তারা সেই সন্ধ্যার পর থেকেই আসলে চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা বেশ কয়েকজন কর্মকর্তার সাথেও কথা বলেছি এখানে এসে। তারাও বলছিলেন যে গত কয়েকদিন ধরে আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে ককটেল থেকে শুরু করে নাশকতার কাজে ব্যবহৃত যানবাহনে আগুন দেওয়া, এরকম ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেজন্য তারা বেশ তৎপর রয়েছেন। একটু যদি জানিয়ে রাখি, আসলে এই বিশেষ সতর্কতা আসলে আগামীকাল 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। এবং সেই রায়কে কেন্দ্র করেই আসলে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এবং সেই প্রেক্ষাপটেই আসলে সরকার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে রেখেছেন যে কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এবং আমরা সাধারণ নগরবাসীদের সাথেও কথা বলেছি,
তারাও আসলে বলছিলেন যে একটা দীর্ঘদিন পরে, দীর্ঘ সময় পরে তারাও কিছুটা আতঙ্কের মধ্য দিয়েই নগরে চলাচল করছেন এবং তারা বলছিলেন যে আমরা বিকাল থেকেই তারা সড়কে চলাচল করছেন এবং তেমন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও তারা বলছেন যে তারা সব কিছু মিলিয়ে কিছুটা আতঙ্কের মধ্য দিয়েই যাচ্ছেন এবং তারা আশা করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা সর্বোচ্চ চেষ্টা করবেন জননিরাপত্তা নিশ্চিত করতে। শামীম, ফার্মগেটের খবর একটু জানবো হাসিবুল করিম বিজয়ের কাছ থেকে। বিজয়, আমরা বাংলা মোটরের খবর জানছিলাম শামীম রেজার কাছ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা অন্যান্য দিনের তুলনায় বেশি দেখেছি। আপনার পেছনেও আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কি মনে হচ্ছে তাদের সাথে কথা বলে তারা কতটা প্রস্তুতি নিয়েছেন? আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বেশ ভালোভাবেই তারা নিয়েছেন। তবে আমি ফার্মগেট এলাকায় যেখানে এখন আছি, এখানে কিন্তু একটি পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আমি একটু যেমনটি দেখতে পেয়েছি যে এখানে যে কয়টি আসলে সিএনজি বা মোটরসাইকেল বা সন্দেহভাজন যাদেরকে তাদের মনে হচ্ছে তাদের সবাইকে আসলে তল্লাশি করছে। কারণ আপনি জানেন যে আগামীকাল থেকে 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়ের কথা রয়েছে, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আগামীকাল থেকে একটি লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা গত দুদিনে দেখতে পেয়েছি যে তাদের কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকটি গাড়িতে কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেটিকে কেন্দ্র করে কিন্তু এই তল্লাশি বা একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি ব্রিফিংও আমরা তেমনটি জানতে পেরেছি যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বা যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা সহিংসতা থেকে তারা সম্পূর্ণ কঠোরভাবে দমন করবে, এমনটাই তারা আসলে জানিয়েছেন। এবং এছাড়াও যদি একটু বলি যে রাস্তার পাশে যত পেট্রোল বা অক্টেনের যে দোকানগুলো রয়েছে, খোলা দোকান, সেখানেও কিন্তু তারা আসলে তাদের সেই পেট্রোল বৃষ্টি বন্ধ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে লোপা, আমি আরো বেশ কয়েকটি জায়গা ঘুরেছি। আমি মূলত টিএসসি, তারপরে ধানমন্ডি জিকাতলা শুরু করে ধানমন্ডি 27 নম্বর এবং সংসদ ভবন এরিয়াও ঘুরে এসেছি। সেখানে খুব একটা বেশি টহল টিম আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাইনি। তবে যদি আমি বলে থাকি যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে ফার্মগেট এলাকা এবং বাংলা মোটর। বুঝতে পেরেছি বিজয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 13 নভেম্বর ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। এদিকে কাল নাশকতার অপচেষ্টা রোধে ট্রাইব্যুনালে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক। এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন কোনোভাবেই আতঙ্কিত নন তারা। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের। আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। 2013 সালে শাপলা চত্বর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 21 জনের বিরুদ্ধে 12 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলা ও চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সব খবরের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন কানাডার 7 সদস্যের এক পার্লামেন্টারি প্রতিনিধি দল। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ করেন তারা। দলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহ জান।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট মোকাবেলার উপায় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলকে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, যুব সমাজের নেতৃত্বে এক পরিবর্তনের সময় আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইউনুস বলেন, তাদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া কার্যকর সমাধান নেই। সিনেটর সালমা আতাউল্লাজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন। সালের নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। বলেন, জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা 2024 সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের পুনরায় অংশ নেওয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন রাশেদ খান। গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স এবং মতামতের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদনের শুনানি 25 নভেম্বর ধার্য করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানি করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসেন রশিদ। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসেন। পরে রিট খারিজ করে হাইকোর্টে বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। শপথ পড়লেন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া 21 বিচারপতি। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় তার শপথ স্থগিত রাখা হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায়চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বয়স 45 বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। পরবর্তীতে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে। পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার অভিযোগ, তালেবান সরকারের মদদেই পাকিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। এ সময় ভারতকেও হুঁশিয়ারি দিয়ে খাজা আসিফ বলেন, তার দেশে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে আত্মঘাতী হামলার পর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে অন্তত 12 জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এছাড়া দেশটির সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজেও হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। পেহেলগাম হামলার বছর পূর্ণ হওয়ার দিনই দিল্লির লালকেল্লায় হামলার পরিকল্পনা ছিল সন্দেহভাজনদের। জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন ফরিদাবাদ থেকে আটক দিল্লি ব্লাস্টের অন্যতম সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল। তিনি জানান, দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালক ডাক্তার উমরের সাথে লালকেল্লা এলাকা রেকি করেছিলেন তারা। দীপাবলিতে জনবহুল স্থানেও হামলার পরিকল্পনা ছিল তাদের। সূত্রের বরাতে চাঞ্চল্যকর এমন দাবি করেছে পিটিআই। সাদা রঙের হুন্দাই i20 গাড়িতে দিল্লির লালকেল্লা এলাকায় ঢুকেছিল সন্দেহভাজন হামলাকারী ডক্টর উমর নাবি। এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের রাজধানী। তদন্ত সাপেক্ষে পুলিশ বলছে, হামলার আগে প্রায় 11 দিন ধরে হরিয়ানার ফরিদাবাদ জেলার আলফালা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পার্ক করা ছিল গাড়িটি। ঘটনার দিন সকালে ক্যাম্পাস থেকে গাড়িটি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ওমর।
দুপুর 3:30টা নাগাদ লালকেল্লা এলাকায় প্রবেশের পর সন্ধ্যা পর্যন্ত সেখানেই পার্ক করে রেখেছিলেন গাড়িটি। সে সময় গাড়িতে বসে 2 সহযোগী ডাক্তার মুজাম্মিল আর ডাক্তার আদিলকে গ্রেপ্তারের খবর পান তিনি। ধারণা করা হচ্ছে এরপরই তড়িঘড়ি হামলা চালায় সে। এদিকে ফরিদাবাদে বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন প্রধান সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল। বলেছেন আগামী বছর জানুয়ারিতেই হামলার পরিকল্পনা ছিল তাদের। এ উদ্দেশ্যে দিল্লির লালকেল্লা এলাকায় রেকি করেছিলেন তিনি ও ওমর। পুলিশি তৎপরতায় 2 সহযোগী আটকের জেরে পরিকল্পনা বদলে আগেই হামলা চালায় ওমর। এছাড়া দীপাবলির সময়ও জনবহুল কোনো এলাকায় হামলার টার্গেট ছিল তাদের, যদিও তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। বার্তা সংস্থা পিটিআইকে এসব তথ্য জানিয়েছেন তদন্তে জড়িত পুলিশের এক কর্মকর্তা, তবে নাম প্রকাশ করেননি তিনি। ডাক্তার মুজাম্মিলের মোবাইল ফোন থেকে উদ্ধারকৃত তথ্য বিশ্লেষণ করেছি আমরা। সেখানে দেখা গেছে চলতি বছরের শুরুর দিকে তিনি একাধিকবার লালকেল্লা ও আশপাশের এলাকায় অবস্থান করেছিলেন। আগামী বছর জানুয়ারিতে লালকেল্লায় পরিকল্পিত হামলার উদ্দেশ্যে অঞ্চলটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন তারা। এ ঘটনার পর ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে জম্মু কাশ্মীরে নিষিদ্ধ সংগঠন জামাতি ইসলামী সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। তল্লাশি চালানো হয়েছে 200-রও অধিক বাড়িতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। এ বিষয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন ইউএনজিপি অথবা অন্য কোনো মাধ্যমে কেনা হতে পারে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে জানান এখনও সময় আছে বডি ক্যামেরা কেনার, এক্ষেত্রে পিপিআরে পরিবর্তন করার প্রয়োজন হবে। অর্থ উপদেষ্টা পে কমিশন গঠনের পরও নতুন বেতন স্কেল অন্তর্বর্তী সরকারের আমলে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। জানান পে কমিশন জটিল বিষয়, সব কাজ শেষ করে এই সময়ে দেয়া কঠিন, তাই এ নিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করে আগামী সরকারের দেয়া হবে। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের ক্ষোভের কিছু নেই। এর সাথে অর্থ সংস্থান ও বাজেটের বিষয় আছে। অর্থ উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে অনেক পুরনো গাড়ি পড়ে আছে, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করা হবে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র শিবির। অগ্নিসন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি। বলেন জুলাই গণহত্যা সকল গুম, খুন, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে যে কোনো নৈরাজ্য প্রতিহত করা হবে। $6,700 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি করা হবে, যার পুরো খরচ বহন করবে এপিএম টার্মিনাল কোম্পানি ডেনমার্ক। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন এটি চালু হলে বছরে প্রায় 7 থেকে 10 লাখ টিইউ অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা যুক্ত হবে, যা বর্তমানের তুলনায় প্রায় 14% বেশি। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পতেঙ্গা এলাকায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি নির্মাণের জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সাথে চুক্তি হতে যাচ্ছে। 30 বছর মেয়াদী কনসেশন চুক্তির আওতায় টার্মিনালটি নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এপিএম টার্মিনালস, তবে সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন। বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না। ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি। জানুয়ারি মাস থেকে কাজ শুরুর কথা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের। 2029 থেকে 30 সালের মধ্যে এটি চালু হবে বলে প্রত্যাশা করছে সরকার। টার্মিনাল চালু হলে বছরে প্রায় 7 থেকে 10 লাখ টিইউ অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা যুক্ত হবে।
এর সুবিধা পাবেন আমদানি ও রফতানিকারকরা। তৈরি হবে নতুন সম্ভাবনা। এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে, সেটা একটা গ্রিন পোর্টের মতো করে হবে। আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন, তাহলে আমরা 2026 থেকে আরো 3 বছর যদি আপনারা যোগ করেন 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। এ সময় আশিক চৌধুরী বলেন, অর্থনৈতিক সংকটে থাকার পরও দেশে গত 1 বছরে এফডিআই 20 ভাগ বেড়েছে। চীন, জাপান থেকে আগামীতে বেশি ইনভেস্ট আসতে পারে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বিমান অবতরণের ঠিক আগে জাপানের একটি বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল একটি ভাল্লুক। এতে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় রানওয়েটি। দেশটির উত্তর পূর্বাঞ্চলের হানামাকি বিমানবন্দরে এই ঘটনা ঘটে। প্রকাশিত হয়েছে ঘটনার একটি ভিডিও। সেখানে দেখা যায় দৌড়ে বন্দরের রানওয়েতে ঢুকছে ভাল্লুকটি। এর কিছুক্ষণ পরই ঠিক পাশেই অবতরণ করে একটি বিমান। এরপর অদৃশ্য হয়ে যায় প্রাণীটি। তবে এ ঘটনা দেখতে পান বিমানবন্দরের এক কর্মী। বন্ধ করে দেওয়া হয় সেখানের বিমান চলাচল। অনেক খোঁজাখুঁজির পরও ভাল্লুকটিকে আর খুঁজে না পাওয়ায় 1.5 ঘন্টা পর আবারও খুলে দেওয়া হয় রানওয়েটি। সব খবরের আয়োজনে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহারে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। যে কোনো ধরনের সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে সংস্থাটি। রাজনৈতিক দলের সাথে আলোচনায় যে কোনো কার্যক্রমে শিশুদের ব্যবহার থেকে বিরত রাখার আহ্বানও জানানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সকালে আগারগাঁওয়ের ইউনিসেফের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানান তিনি। রানা ফ্লাওয়ার্স জানান, গত 4 বছরে শিশু সুরক্ষায় বিশ্বে উদাহরণ হয়েছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের যৌথ অংশীদারিত্বের দেশের শিশু সুরক্ষায় এই যুগান্তকারী পরিবর্তন হয়েছে বলে জানান তিনি। এই সময় দেশের 64 জেলায় গড়ে উঠেছে 2000-এরও বেশি চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব। এছাড়া হেল্পলাইনে প্রায় 9 লাখ কলে উদ্ধার ও সহায়তা দেওয়া হচ্ছে 64,000 শিশুকে। বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, কিশোর কিশোরীদের ক্ষমতায়নে গত 4 বছরে এসেছে বড় সাফল্য। খেলাধুলার মাধ্যমে উন্নয়ন কর্মসূচিতে যুক্ত হয়েছে প্রায় 14 মিলিয়ন তরুণ তরুণী, যার 70% মেয়ে। শুধু 2024 সালেই রোধ করা গেছে 12,000-এর বেশি বাল্যবিবাহ। এছাড়া শিশু শ্রম, জন্ম নিবন্ধন ও নারী শিক্ষায় এখনও অনেক কাজ করার আছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের সহিংসতাকে আমরা সমর্থন করি না। বিশেষ করে রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহার উদ্বেগজনক। আমরা অনেকের সাথে কথা বলেছি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় শিশুদেরকে যে কোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডে বিরত রাখার আহ্বান জানাবো। গত 4 বছরে বেশ কিছু প্যারামিটারের উন্নয়ন হয়েছে, তবে এখনও অনেকটা পথ যাওয়া বাকি। বিশেষ করে শিশু শ্রম, শিশুদের জন্ম নিবন্ধন ও নারী শিক্ষার অগ্রসরে এখনও কাজ করতে হবে সমন্বিতভাবে। আমরা ইতিবাচকভাবেই কাজগুলো সমর্থন দিতে চাই। এছাড়া সামনে নির্বাচিত সরকারকে বিষয়গুলোতে সহায়তা করতে চাই। মেধা ও নেতৃত্ব বিকাশে বগুড়ার শেরপুর ও ধুনটে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে ধুনট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পপতি আসিফ সিরাজ রব্বানির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন সমৃদ্ধ শেরপুর ধুনট। আয়োজকরা জানান, মেধা ও নেতৃত্ব বিকাশে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে 368 জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ, ব্যাগ, নোটবুক সহ বিভিন্ন উপহার সামগ্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তাদের যদি কোনো আর্থিক বা বৃত্তি বা এগুলোর যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমি তোমাদের ভাই কথা দিচ্ছি যে এসব অসচ্ছল পরিবারের পাশে আমি পাশে থাকতে চাই। প্রায় 100-র অধিক হয়ে গেছে এখন আমরা বৃত্তি প্রদান করছি এবং ফুল ফ্লেজ, একটা পয়সা লাগে না তাদের। বাংলাদেশে কোরিয়ান খাবারের বাজার প্রসার ও রফতানির সম্ভাবনাকে কাজে লাগাতে আগ্রহী সিউল। কোরিয়ান দূতাবাসের আয়োজনে ঢাকায় কে ফুড এক্সপোর্ট প্রমোশন সেমিনারে যুক্ত হয়ে এমনটাই জানান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। রাষ্ট্রদূত আলোচনা করেন কোরিয়ান খাবারের বাংলাদেশে বাজার প্রবেশ, মান নিয়ন্ত্রণ ও হালাল সার্টিফিকেশন নিয়ে। এছাড়া বাংলাদেশের বাজারে কে ফুড এর
সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জ তুলেও ধরেন বক্তারা। স্থানীয় ভোক্তা প্রবণতা ও বিদেশি খাবারের সাফল্যের গল্প শেয়ার করেন কেউ কেউ। আমদানিতে প্রযোজ্য নিয়মকানুন ও কাস্টমস চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় বক্তারা ব্যবসায়ীদের জন্য একটি সুস্পষ্ট সুষ্ঠু রফতানি পথ তৈরিতে আহ্বান জানান। বক্তারা বলেন, কোরিয়ান খাবারের বৈশ্বিক রফতানি প্রবণতা এবং এশিয়ায় ভবিষ্যৎ সুযোগকে আরও প্রসারিত করতে এমন আয়োজন। আমরা বাংলাদেশে বিখ্যাত কোরিয়ান ফুডের প্রচলন ঘটাতে চাই। বিশেষ করে এমন আয়োজনগুলো দুই দেশের পর্যটন কূটনীতিকে আরও বেশি সুসংহত করবে। এশিয়া অঞ্চলে কোরিয়ান ফুড দারুণ সমাদৃত, বাংলাদেশে অনেকেই পছন্দ করেন। আমরা বাংলাদেশের বাজারে মান নিয়ন্ত্রণ ও সম্পূর্ণ হালালভাবেই উপস্থাপন করব। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।